গল্প ভালো থেকো। লিখেছেন বনশ্রী রায় মিত্র। জানালাগুলো খুলে দিই দিদিমণি? না সুমিদি, থাক। তুমি বরং দরজাটাও একটু টেনে দাও, আমি একটু একা থাকব। আরাম কেদরায় চোখ বুজেই কথাগুলো বলে শ্রী। সারা ঘরময় এখনও সেই পুরুষালী গন্ধটা। শ্রী যেন সেই গন্ধের মাদকতায় বুঁদ হয়ে থাকে। ও বুঝতে পারে ওর প্রতিটি রক্তবিন্দুতে এখনও জোয়ার আশ্রে পড়ছে। হৃদয়ের স্পন্দন এখনও স্বাভাবিক হয়নি, এখনও যেন ঘোর কাটেনি একরত্তি। যে মানুষটা আজ থেকে 11 বছর আগে উথাল পাতাল করে দিত ওর ভেতর বাহির, আজও কিনা তার ক্ষণিকের উপস্থিতি ওকে এতটা অস্থির করে তুলেছে। অথচ এই সুহাসকেই শেষ পর্যন্ত শ্রী কথাগুলো বলতে পারল। এখনও যেন নিজেরই বিশ্বাস হচ্ছে না। স্মৃতির অলিগলি পেরিয়ে 11 বছর আগেকার কত ঘটনা একে একে ভিড় জমিয়েছে শ্রীর মন মস্তিষ্ক জুড়ে। 11 বছর আগে। তুমি কেন বুঝতে পারছো না শ্রী? মা বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি কতদিন মাকে আটকে রাখবো? প্রথমে তোমার পিএইচডি, তারপর চাকরি, এই করে করে এমনিতেই কতগুলো বছর পেরিয়ে গেছে। এখন বাবা মা আর অপেক্ষা করতে চাইছেন না। আমি তাদের একমাত্র ছেলে। ছেলের বউ দেখবার জন্য তারা উতলা হয়ে উঠেছেন। সুহাসের উদ্বেগ মিশ্রিত কথার উত্তরে শ্রী কেবল শান্ত গলায় বলল, কিন্তু এই মুহূর্তে আমার বিয়ে করা তো দূরের কথা, বিয়ে নিয়ে ভাববারও অবকাশ নেই সুহাস। তুমি তো জানো মা সেই কবে থেকে অসুস্থ। এতগুলো বছর বাবা একাই মায়ের সবটুকু দেখভাল করে এসেছে। আমি চাকরি সামলার কতটুকু করেছি, কিন্তু বাবা এমন আচমকা চলে যাবার পর সব দিক থেকে যেন অন্ধকার দেখছি আমি। যদিও এখন দুবেলার আয়ের ব্যবস্থা করেছি, তারা না হয় দেখাশোনাটা করে দিচ্ছি, কিন্তু মাকে তো শিশুর মতো আগলে রাখতে হয়। সেটা তো আমি ছাড়া কেউ পারবে না সুহাস। বিকেলে হুইল চেয়ারে বসে ব্যালকনিতে গিয়ে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকে রাস্তার মোড়ের দিকে। আমাকে দেখতে পেলেই যে কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মানুষটা, তা অতটা দূর থেকেও আমি দিব্যি বুঝতে পারি। এই মানুষটাকে এভাবে অসহায় অবস্থায় রেখে নিজের ঘর বাঁধার স্বপ্ন এই মুহূর্তে আমি অন্তত দেখতে পারবো না সুহাস। তুমি যেমন তোমার মাকে নিয়ে ভাবছ শ্রী, আমার বাবা মায়েরও তো কিছু আশা আছে আমার বিয়ে নিয়ে। আমি তাদের কি বলবো? কতদিন অপেক্ষা করাবো তাদের? আমি জানি সুহাস, সবটাই বুঝতে পারছি, কিন্তু আমি নিরুপায়। তোমার আমার জন্য আর অপেক্ষা করতে বলবো না। তার মানে কি শ্রী? তুমি কি আমাদের এত বছরের সম্পর্ক শেষ করতে বলছো? শ্রী অপলক তাকিয়ে থাকে সুহাসের দিকে। এতটা আস্পর্ধা কি আমার হবে সুহাস? এই চিনেছ তুমি আমায়? আমি কেবল বললাম আমি মাকে ছেড়ে যেতে পারবো না। তুমি কি এর কোনো সমাধান বাতলে দিতে পারলে না? কিংবা না হয় এটুকুই বলতে যে আমরা একসাথে একটা কিছু উপায় বের করব। আমি তোমার সাথে সম্পর্কের ইতি চাইতে পারি, এত দূর পর্যন্ত তুমি ভাবলে কি করে সুহাস? অন্য সময় হলে শ্রী হয়তো কান্নায় ভেঙেই পড়ত, কিন্তু শোক মানুষকে বড্ড কঠোর হতে শেখায়। শোক একটা ক্ষুধার্ত সরীসৃপের মতো মানুষের অন্যান্য সমস্ত আবেগকে গিলে খায়। মানুষ নিমেষে ভেতরের সমস্ত ভাঙনকে আড়াল করতে শিখে যায়। একদিকে সদ্য বাবাকে হারানোর শোক, অন্যদিকে সুহাসের এমন একরোখা আচরণ, সব মিলিয়ে শ্রীর ভেতরটা এখন যতই দুমড়ে মুচড়ে যাক না কেন, বাইরেটা তার বিশ্রী রকমের শান্ত। আমার ভাববার তো কিছু নেই শ্রী, তুমি নিজেরটুকু ছাড়া আর কিছুই ভাবছ না। কিন্তু আমাকে তো আমার বাবা মায়েরটাও ভাবতে হবে। তুমি চাইলেই আমাদের বিয়েটা অনায়াসে হতে পারে শ্রী। তোমার মায়ের জন্য সারাদিন ঘরে সিসিটিভি লাগিয়ে দেব। আয়া ছাড়াও মাঝবয়সী পিছুটানহীন মহিলা না হয় রাখা হবে সারাক্ষণ সঙ্গ দেওয়ার জন্য। তাছাড়া তো রান্নার লোক, কাজের লোক আছে। তুমি আমি মাঝে মাঝে আসবো। এ আর এমন কি মুশকিল ব্যাপার? শ্রী এবার আপন মনে হাসল আর মুখে বলল, আমার বিশ্বাস ছিল তুমি ঠিক একটা পথ বের করবেই সুহাস। তবে এ তো চমৎকার উপায়। একজন শয্যাশায়ী মৃত্যুপথযাত্রী মানুষ যে কিনা সম্পর্কে আমার জন্মদাত্রী, তাকে গাদাগুচ্ছের পরিচারিকাদের জিম্মায় রেখে তার একমাত্র সন্তান টাকার বান্ডিল উড়িয়ে কর্তব্য সারবে। বাহ! শ্রীর কথার অন্তরালে থাকা তীব্র খোঁচাটা সুহাসের বুঝতে অসুবিধা হয় না। সে তখন গম্ভীর গলায় বলে, আজ যদি মেসোমশাই থাকতেই আমাদের বিয়েটা হয়ে গিয়ে থাকতো, তাহলে আজকের এই পরিস্থিতিতে তুমি তখন কি করতে শ্রী? সব ছেড়ে চলে আসতে? এবার শ্রী বেশ দৃঢ়কণ্ঠে বলে, তেমনটা হলে তখন ওটা তো আমারও বাড়ি হতো। সেক্ষেত্রে আমার মাকে আমার কাছেই নিয়ে রাখতাম।
কথাটা শুনে একরাশ অসন্তুষ্টি প্রকাশ করে সুহাস বলে, আমার মায়ের কিন্তু এতে তখন আপত্তি থাকতো। শ্রী আন্দাজ করেছিল এমন কিছু একটা উত্তর আসতে পারে। ও কেবল জিজ্ঞেস করল, আর তোমারও আপত্তি থাকতো এই ব্যাপারে? আমি তো আমার রোজগারেই মাকে ডাকতাম। মায়ের থাকা খাওয়া দেখাশোনা বাবদ যা লাগতো সব আমি দিতাম। কিন্তু তবু মাকে আমার কাছে নিয়ে রাখবার বিষয়ে তোমাকে কি পাশে পেতাম সুহাস? কিছু প্রশ্নের উত্তর আমাদের জানাই থাকে, তবুও যেন একটিবার এই আশাতেও আমরা তা জিজ্ঞেস করি, যাতে আমাদের জানাটুকু 100% ভুল প্রমাণিত হয়। কিছু ক্ষেত্রে নিজে ভুল প্রমাণিত হওয়ার মধ্যেও তৃপ্তি থাকে। শ্রী এমনই কিছু একটার আশায় সুহাসকে প্রশ্নটা করল। সুহাস কোনো ভনিতা না করেই বলল, এসব বিষয় নিয়ে তোমার পাশে থেকে কি প্রমাণ দিতে হতো আমায়? যে আমি খুব সাপোর্টিভ? দেখো শ্রী, তুমি তোমার কেরিয়ার নিয়ে যা যা করতে চেয়েছো আমি সাপোর্ট দিয়ে গিয়েছি, কিন্তু তাই বলে সব কিছুতে আমাকে টানাটানি করবে এটাও কি ঠিক? আর যদি তোমাকে বলতাম যে তুমি এসে আমাদের বাড়িতেই থাকো, তাহলে কি থাকতে তুমি? কি সব বলে যাচ্ছ শ্রী? আমি কি অনাথ নাকি? আমি ঘর জামাই হওয়ার জন্য মরিয়া যে তোমাদের বাড়িতে এসে উঠব? শ্রীর কাছে সুহাসের কথার উত্তর আর ছিল না। যে সুহাসকেও 9টা বছর ধরে চিনত, সে যেন আচমকাই না বলে কই নিরুদ্দেশ হয়ে গেছে। যে ওই মুহূর্তে শ্রীর সামনে দাঁড়িয়ে আছে সে সম্পূর্ণ অচেনা এক মানুষ। এবার বুঝতে পারছো সুহাস, আমি কেন তোমায় আমার জন্য আর মিছে মিছে অপেক্ষা করতে বারণ করছি? এই মেয়ে তোমার কিংবা তোমাদের আরোপিত সত্ত্বে সংসার গুছিয়ে দেওয়ার মতো মেয়ে নয়, যে সম্পর্কগুলো গড়বার আগেই নারীর সম্পর্ক ছিন্ন করার পরোক্ষ শর্ত ধার্য করে। তেমন সম্পর্ক গড়বার মুরদ আমার নেই। ওহো, তো সব মিটিয়ে দিচ্ছ তুমি? সুহাসের চোখে চোখ রেখে শ্রী বলল, ধরো তাই, নাম মিটিয়ে দেওয়া ছাড়া তো আর কোনো পথ নেই সুহাস। তুমি কেবল নিজেরটাই ভাবছো শ্রী, আমাদের কথা ভাবছো না। সুহাসের এই কথায় শ্রী না হেসে পারে না। কি করব বলো সুহাস? তোমার ভালোবাসা আসলে আমাকে চূড়ান্ত অন্ধ করে দিতে পারেনি। পারলে সত্যিই তোমার মনের মতো হয়ে উঠতে পারতাম। তোমার ভালোবাসা অন্তত আমাকে কৃতজ্ঞ হতে শেখায়নি। ভালোবাসার এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে? চমৎকার, কত সহজে আমাকে বাইরের পথ দেখিয়ে দিচ্ছ শ্রী। তা ঠিক, সহজ তো বটে। শ্রী মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকিয়ে থাকে। সুহাস কিছুক্ষণ চুপ করে দরজার পাশটায় দাঁড়িয়ে থাকে। সেই কলেজ জীবন থেকে শ্রীদের বাড়িতে বহুবার এসেছে সুহাস। এক অদ্ভুত আত্মিক টান গড়ে উঠেছিল বাড়ির সকলের সাথে। অথচ আজ এক লহমায় সব যেন কেমন ওলটপালট হয়ে গেল। এই বাড়িতে শ্রীর এই ঘরে আর আসা হবে না ওর। শ্রী যে কেন এমন জেদ ধরে বসেছে, ওর দিকটা একটু বোঝার চেষ্টাই করছে না। এতগুলো বছর ও তো শ্রীর সমস্ত লড়াইয়ে পাশে ছিল, অথচ যখন শ্রীর ওর পাশে দাঁড়াবার কথা, তখন শ্রী কেবলই নিজেরটুকুই দেখছে। আর মিছিমিছি সময় নষ্ট করো না সুহাস। আমার তোমার সাথে এগোনোর উপায় নেই, আর তোমার অপেক্ষা করবার সাধ্য নেই। তাই এই মোড় থেকে ভিন্ন পথে হেঁটে যাওয়াই ভালো। কথাগুলো বলতে গিয়ে ওর গলাটা কি একটু কেঁপে উঠল, নাকি মনের ভুল? শ্রী নিজেকে সংযত করল। সুহাস অপলক তাকিয়ে আছে শ্রীর দিকে। শ্রী ওর দিকে পিছন ফিরে একইভাবে জানালার বাইরে তাকিয়ে আছে। এত নিষ্ঠুর শ্রী, এতটা! এক অব্যক্ত যন্ত্রণায় সুহাসের গলা যেন রুদ্ধ হয়ে আসে। কষ্টে দুঃখে অভিমানে সুহাস কেবল একটাই কথা বলল, স্বার্থপর, চূড়ান্ত স্বার্থপর, কৃতজ্ঞ এক মানুষ তুমি শ্রী। আমি আর কোনো দিনও তোমার মুখোমুখি হতে চাই না, কোনো দিনও না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তুমি। কথাগুলো বলে আর এক মুহূর্ত সুহাস ওখানে দাঁড়ায় না। দ্রুত পা ফেলে দোতলা সিঁড়ি বেয়ে নেমে যায়। শ্রী একইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ওর বুকের পাঁজরে যেন ধস নামছে, অথচ বাইরে হিমশীতল নিস্তব্ধতা। 11 বছর পর দিদিমণি একজন দেখা করতে এসেছেন। নাম বললেন সুহাস সমাদ্দার। মাসিমার মৃত্যুর খবরটা পেয়ে এসেছেন। আরাম কেদারায় বসে পুরনো কিছু কাগজপত্র ঘাঁটছিল শ্রী। নামটা কানে যেতেই বুকের ভেতরটা যেন ধক করে ওঠে। নিজের অজান্তে অস্পষ্ট উচ্চারণ করল, সুহাস। ভেতর আসতে বলো সুমিদি। শ্রী নিজেকে যতই আবৃত করে রাখার চেষ্টা করুক, ভেতর ঘরে যেন ঝড়ের পূর্বাভাস। শ্রী,
যেন শতবর্ষ পরে নিজের নামটা নতুন করে শুনছে শ্রী। সেই দরজার সামনেই আজ সুহাস এসে দাঁড়িয়েছে, যেখানে 11 বছর আগে শেষবার দাঁড়িয়েছিল। সেই বিদায়ী মুহূর্তে শ্রী ওর দিকে ফিরে তাকাবার সাহস পায়নি। সেদিনও শ্রীর দিকে অপলক তাকিয়েছিল সুহাস, আজও তাই রইল। শ্রী বরং চোখ নামিয়ে ওকে ভেতরে আসতে বলল। এসো সুহাস। উল্টো দিকে চেয়ারটা দেখিয়ে বলল, বসো। কেমন আছো শ্রী? মৃদু হেসে জবাব দেয় শ্রী। দিব্যি আছি সুহাস। আর তুমি? ভালো আছি। মাসিমার খবরটা শুনে? হ্যাঁ, দীর্ঘদিন ভুগল মানুষটা। শেষের দিকে প্রায় বছরখানেক কষ্টের অনুভূতিটুকু আর ছিল না। তারপরে একদিন সকালে ঘুমের মধ্যেই চলে গেল। কি অদ্ভুত দেখো, যে মানুষটা প্রায় 13 বছর ধরে কারোর সাহায্য ছাড়া কিছুই করতে পারত না, আজ সে চলে যেতে কেমন অসহায় লাগছে। খুব প্রাণোচ্ছলভাবে মাকে এতগুলো বছর পাইনি ঠিকই, একটা ছায়ার মতো তবুও তো সে ছিল। কিন্তু সে চলে গিয়ে যেন সবটুকু নিয়ে গেল আমার। কী বার রইল বলো তো? এত বছর পর দেখা হওয়া সত্ত্বেও সুহাসকে যে এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে ফেলবে, সেটা স্ত্রীও ভাবেনি। যেন এক ঘোরের মধ্যে বলছিল। খেয়াল হতেই গুটিয়ে নিল নিজেকে। তারপর কিছুক্ষণ দুজনেই চুপ। কারণে অকারণে অনর্গল নিজেদের মধ্যে কথা বলে যেতে পারা দুটো মানুষ আজ কথা হাতড়ে বেড়াচ্ছে। নদীর দুপাশ পলি জমে উর্বর হলেও সময়ের পলি জমে জমে সম্পর্কে উর্বরতা আসে না। স্ত্রী ওর হাতে ধরে রাখা কাগজটা নাড়াচাড়া করছে। সুহাস তাকিয়ে আছে ওর দিকে। 11 বছর আগেকার স্ত্রী আর এখনকার স্ত্রীর মধ্যে চেহারায় তফাৎ খুব সামান্যই। একটু মেদ জমেছে, তাতে অবশ্য চেহারায় লাবণ্য এসেছে আরও। চোখ দুটি আগের মতোই মায়াবী। একবার তাকালে আজও সব ওলটপালট হয়ে যেতে পারে। তবে সময়ের নিয়মে একটা অভিজ্ঞতার ছাপ পড়েছে ওর চোখে মুখে। শান্ত দিঘির মতো দেখাচ্ছে ওকে। তুমি কবে ফিরলে বিদেশ থেকে? নন্দিনী ভালো আছে? এত সহজ সাবলীলভাবে স্ত্রী কথাগুলো বলল যেন ওর কতকালের চেনা সব মানুষদের খোঁজ নিচ্ছে। তবে সুহাসের যেন আড়ষ্টতা কিছুতেই কাটছিল না। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও কেন সুহাসের মনে এক চাপা যন্ত্রণা সারাক্ষণ তাড়া করে চলেছে ওকে। কতবার নিজেকে বুঝিয়েছে, দেখ সুভাষ, তুই তো স্ত্রীকে ঠকাসনি। ও যেমন নিজের মায়ের দিকটাই বুঝেছে, তুইও তেমনি নন্দিনীকে বিয়ে করে নিজের বাবা মায়ের ইচ্ছে পূরণ করেছিস। এতে তো অন্যায় নেই কিছু। কিন্তু আত্মপক্ষ সমর্থনে একের পর এক যুক্তি দান করিও আজও পর্যন্ত সুহাস বেকসুর খালাস পেল না নিজের কাছে। ও জানত একটিবার স্ত্রীর মুখোমুখি হতে না পারলে ওর মুক্তি নেই। সুহাসকে চুপ থাকতে দেখে স্ত্রী বলল, কি হলো, বললে না যে? তোমার স্ত্রী পুত্র কেমন আছে? মাসিমা মেসোমশের শরীর ভালো তো? স্ত্রী জিজ্ঞেস করা একটা প্রশ্নেরও উত্তর না দিয়ে সুহাস আচমকা স্ত্রীর দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলো তো শ্রী, তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছ? ক্ষমা? কিসের জন্য ক্ষমা করার কথা বলছো সুহাস? যে অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে 11টা বছর ধরে, সেই অপরাধের ক্ষমা শ্রী? আমার মতো এক অত্যন্ত সংকীর্ণ মানসিকতার মানুষ তোমার ভালোবাসার মান রাখতে পারেনি। যখন তোমার সবচাইতে বেশি আমাকে প্রয়োজন ছিল, তখন আমি নিজেরটুকু গোছানোর কথা ভেবেছি। তোমাকে হারিয়ে আমি আদপে নিঃস্ব হয়ে গেছি শ্রী, রিক্ত হয়ে গেছি। শ্রী পাথরের মূর্তির মতো বসে থাকে। এক লহমায় কত কি মনে পড়ে যাচ্ছে ওর। সত্যি একটা সময় গেছে যখন একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গেছে ও। খুব অসহায় লাগতো তখন। বাবার কথা মনে পড়ত। মনে হতো বাবা কেন এমন একা ফেলে চলে গেল ওকে। তারপর মনে পড়ত সুহাসের কথা। মনে হতো সত্যিকে স্ত্রীকে একা ফেলে রেখে যাওয়া ছাড়া ওর কাছে আর কোনো পথ ছিল না। আর তারপর সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভিমান মিলেমিশে একাকার হয়ে ওর শীত দাঁড়া বরাবর একটা উষ্ণ স্রোত হয়ে নেমে যেত। কোথা থেকে এক তীব্র জেদ একটা হ্যাঁচকা টান দিয়ে তুলে দাঁড় করিয়ে দিত ওই ভাঙাচোরা স্ত্রীকে, আর বলতো, ছেড়ে যাওয়া হাতটা দিয়েই নিজেকে ধরতে শেখ শ্রী, তোর জন্য তুই তো আছিস। শ্রী, শ্রী। সুহাসের ডাকে সম্বিত ফিরে পায় স্ত্রী। তারপর বলে, সুহাস, মনের উপর এত বোঝা চাপিয়ে রেখো না। যা আমাদের ভবিতব্য ছিল তাই হয়েছে। পরিস্থিতি আমাদের চালনা করেছে, আমরা চালিত হয়েছি মাত্র। এতগুলো বছরে আমি দিব্যি নিজেকে আগলাতে শিখে গেছি। আমি তা জানি শ্রী, অথচ বিবেকের দংশন যে শেষ করে দিচ্ছে আমাকে। আমি চাইলেই সব কিছু ঠিক করতে পারতাম,
কিন্তু তখন আমার মাথায় চেপে বসেছিল অদ্ভুত এক দাম্ভিকতা। মনে হয়েছিল এবার যা করবার তুমি করবে, আমি কেন তোমার কথায় পরিচালিত হব। একটা জেদ চেপে বসেছিল মাথায়, আর সেই জেদ বজায় রাখতে আমি সাংঘাতিক মরিয়া হয়ে উঠেছিলাম। অথচ আমি চাইলেই অনায়াসে অপেক্ষা করতে পারতাম, হয়তো তার জন্য লড়াই করতে হতো বাড়িতে, কিন্তু পারতাম। পারিনি, কারণ ওই দাম্ভিকতা আমাকে তখন অন্ধ করে দিয়েছিল। সুহাসকে এভাবে আক্ষেপ করতে দেখে ওকে শান্ত করবার জন্য শ্রী বলে, সুহাস, 11টা বছর কম সময় নয়, এতগুলো বছরে অনেকটা পথ আমরা এগিয়ে গেছি। শ্রীর কথার মাঝখানে সুহাস বলে, কিন্তু একে অপর থেকে দূরে সরে গেছি কি? আমার কথা মনে পড়ে না শ্রী? শ্রী বুঝতে পারছে এই মুহূর্তে সুহাসের ভেতরে সেই 11 বছর আগেকার সুহাস মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু ওর যে 11 বছর আগেকার শ্রীকে প্রকাশ্যে আনা চলবে না, কিছুতেই না। বহু কষ্টে নিজেকে সামলেছে, আর তো নিজেকে ভেঙে চুরমার করে বিলিয়ে দিতে পারবে না। মনে পড়া আর মনে করার মধ্যে তফাৎ আছে সুহাস। আমরা চাই বা না চাই, পুরনো অনেক মানুষের কথাই তো মনে পড়ে। তাদের মধ্যে সবাইকে কি আর মনে করি আমরা? এটা কি আমার প্রশ্নের উত্তর হলো শ্রী? তোমার কথাও মনে পড়ে, আলাদা করে মনে করবার ফুরসত জীবন আমায় দেয়নি সুহাস। তাছাড়া সবটাই অভ্যাস সুহাস। 11 বছরে তুমিহীন জীবনে দিব্যি অভ্যস্ত হয়ে গেছি, নতুন কোনো অভ্যাস গড়ার সাহস আর হয় না। তাহলে তুমি মনে করো না আমায়? ভুলে মনে পড়ে যায়? বেশ, যখন তুমি বলছো না হয় তাই বিশ্বাস করলাম, কিন্তু আমি তোমাকে প্রতি মুহূর্তে মনে করি, প্রতিটি নিঃশ্বাসে, আজীবন করব। তুমি বোধহয় ভুলে যাচ্ছ সুহাস, তুমি এখন বিবাহিত। অন্তত একজনের কাছে দায়বদ্ধ থাকো সুহাস। শ্রী তীব্র ভর্ৎসনায় চুপ করে যায় সুহাস। তারপর শ্রী বলে, সুহাস, তুমি মায়ের মৃত্যু সংবাদটা শুনে দেখা করতে এসেছো, খুব ভালো লাগলো। পুরনো বন্ধুদের এ সময় পাশে পেলে মনে বল পাওয়া যায়। এই কদিনে অনেক বন্ধুরাই এসেছে। তবে একটা কথা বলি সুহাস, একটা আবদার, সরি না মানে আবেদন বলতে পারো। সুহাস আলতো হেসে বলে, সেই তো, তোমার আবদার রাখবার অধিকার তো আমি হারিয়েছি। সুহাসের কথাটা না শোনার ভান করে শ্রী বলল, একটা লাস্ট রিকোয়েস্ট সুহাস, আমি জানি তুমি রাখবে। শ্রীর চোখে চোখ রেখে সুহাস বলে, তোমার আবেদন যাই হোক না কেন, তা যে আমাকে রাখতেই হবে। তাতে যদি আমার নামে মৃত্যু পরোয়ানাও থাকে তা সই। তুমি আর কোনো দিন আমার সাথে দেখা করতে এসো না সুহাস, কখনো না, কোনো দিনও না, কথা দাও। সুহাস বাকরুদ্ধ হয়ে অপলক তাকিয়ে থাকে। ওর অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ দিয়ে। দাঁতে ঠোঁট চেপে বলে সুহাস, ব্যাস এইটুকুই? আমার মতো অধমের এর চাইতে কয়েক গুণ সাজা হওয়ার কথা ছিল। বেশ, তাই হবে, কথা দিলাম। আর কিছু? না, সংক্ষিপ্ত জবাব দেয় শ্রী। ভালো থেকো শ্রী। তবুও বলি, কখনো কোনো দিনও যদি এই অধমকে প্রয়োজন হয় নিঃসংকোচে জানিও। ঈশ্বর করুন এ জন্মে যেন তেমন প্রয়োজন না হয়। কথাটা অত্যন্ত কঠোর স্বরেই বলে শ্রী। কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সুহাস। তারপর বলে, শ্রী, আমি তোমার মুখোমুখি হব না কোনো দিন, কিন্তু দেখে নিও, শেষ দিন পর্যন্ত আমাদের কথা হবে নিরন্তর। আমাদের মনে মনে বলা কথারাই আস্ত উপন্যাস গড়বে। ভালো থেকো শ্রী। কথাগুলো বলে সুহাস আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। শ্রী পাশে রাখা আরাম কেদারায় কোনো রকমে গা এলিয়ে চোখ বন্ধ করে পড়ে থাকে, যেন নিঃশ্বাসটুকুই চলছে তার, প্রাণ নেই দেহে। সারা ঘরময় সুহাসের গায়ের সেই চিরপরিচিত গন্ধ। শ্রী যেন তার প্রতিটি নিঃশ্বাসে ওর বেঁচে থাকা নির্যাস শুষে নিচ্ছে, আর মনে মনে বলছে, ভালো থেকো সুহাস। আজও ওর সমস্তটুকু জুড়ে সুহাস থাকলেও 11 বছর আগে খিল দেওয়া সেই দরজাটা আর যে খোলা চলে না। কেন? ওই যে, চাইলেই কি আর গড়া চলে সব, নাকি ভাঙা চলে না চাইবার অজুহাতে? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।